গতকালের ব্লগ যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগ ঠিক সেখান থেকেই শুরু করলাম, দিল্লিতে ল্যান্ডিংয়ের থেকে। তো দিল্লিতে ল্যান্ডিং করার পরে আমি না আর বেশিক্ষণ ওয়েট করিনি। আমি ফ্লাইট থেকে বেরিয়েই চলে গেছিলাম ইমিগ্রেশনের জন্য। আর ফ্লাইট থেকে বেরিয়ে সবাই দেখবে সোজা বেরোনোর জন্যই যাচ্ছে। হয়তো কেউ যাবে মেট্রোর জন্য বা গাড়ির জন্য, আর যারা ইন্টারন্যাশনালে যাবে তাদেরকে তো দেখে বুঝতেই পারবে। আর এতদিন এই জায়গাটা আমি শুধুমাত্র ব্লগে বা মুভিতেই দেখেছি, আজকে চাক্ষুষ দেখলাম। খুবই সুদৃশ্য জায়গাটা, খুবই ভালো লাগলো। আর এখান থেকে নামার পরেই কিন্তু এয়ারলাইন্সের লোকরা দাঁড়িয়ে থাকে। তারা কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন এয়ারলাইন্সে করে কোথায় যাবে, দিন তোমাকে ওরা বলে দেবে তোমাকে কোন দিকে যেতে হবে। আমাকে যেমন বলেছিল আমার সামনের এই কাউন্টারে যেতে, আর এখানে যিনি ছিলেন উনি কিন্তু আমার পাসপোর্ট টিকিটগুলো চেক করে আমাকে ভিতরে যেতে দিলেন। আর এখানে আমি চলে এসেছি একটু হলদিরামের দোকানে। তো হলদিরামের থেকে আমি একটু জল আর কোক নিলাম, নিয়ে আবার সোজা চলে যাচ্ছি আমি ইমিগ্রেশনের জন্য। আর এই যে কিন্তু ইমিগ্রেশনের লাইনটা, ইমিগ্রেশনে যাওয়ার পর কোনো রকম কোনো ব্লক করা যায় না, তবুও আমি চেষ্টা করেছি ব্লক করার। সোজা চলে এলেই কিন্তু সেকেন্ড ফ্লোরে আসতে হবে, এসেই ইমিগ্রেশনটা। আর হ্যাঁ, অনেকেরই ধারণা থাকে ইমিগ্রেশনে কী কোশ্চেন করে, আমি বলে দিই। আমার কিন্তু পাসপোর্টটা দেখতে চাইলো, ভিসাটা দেখতে চাইলো। দেখানোর পরে আমাকে জাস্ট জিজ্ঞেস করলো যে আমি প্রথমবার ফ্লাই করছি কিনা। তো আমি বললাম যে হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করলো আমি কী বিষয়ে যাচ্ছি, তো আমি সেটা বললাম। বলার পরে আমাকে ছেড়ে দিয়েছে। আমার কাছে জানতে চাইছিল যে আমি রিটার্ন টিকিটটা কেটেছি কিনা, তো আমি না বলার পরে আমাকে কিন্তু আর কোশ্চেন কোনো কিছু করেনি, আমাকে ছেড়ে দিয়েছিল। আমার অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে কথা বলতে এলাম। বিষয়টা হচ্ছে আমাকে সবাই বলেছিল প্রচণ্ড টাফ হবে, এটা হবে সেটা হবে, ইমিগ্রেশনের জন্য অনেক ঝামেলা করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে চেকিং, সিকিউরিটি চেকিংয়ে অনেক প্রবলেম হবে। সত্যি কথা বলতে যারা ফার্স্ট টাইম ফ্লাই করছো তাদেরকে বলি কোনো রকম কোনো প্রবলেমই হয় না। একটু মানে নর্মালি ইংলিশ হিন্দি পড়তে পারার মতো এটুকু কোয়ালিফিকেশান আশা করি প্রত্যেকেরই থাকে। অতএব নিজেরাই দেখে দেখে ডিরেকশানগুলো ফলো করলে চলে আসতে পারবে। আর ফ্লাইটে মানে যা খাবার দিয়েছিল সেটার মধ্যে শুধুমাত্র ব্রাউনিটাই খাওয়ার মতো ছিল, আর একটা কিছুও ভালো ছিল না। আর আমি টি কফি কোনোটাই নিইনি, কারণ তাতে অ্যাসিডিটি হয়ে যেত। তো নামার পর তোমরা হলদিরামের দোকান পেয়ে যাবে। আর তাছাড়াও মানে ডিউটি ফ্রিতে তো প্রচুর জিনিসপত্র থাকবেই। আমি যেরকম হলদিরাম থেকে কোক, জলের বোতল এগুলো নিয়েছিলাম, কারণ ওগুলো আমি কিছুই নিয়ে এসেছিলাম না। আর আমাকে কিন্তু ওগুলো এয়ারলাইন থেকে প্রোভাইড করেনি, যেটা আমার এখন দিল্লি টু নারিটাতে যাওয়ার সময় যেটা প্রোভাইড করবে, কোক, জুস, মানে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সমস্ত কিছুই ওরা প্রোভাইড করবে, যেটা আমাকে কিন্তু কলকাতা টু দিল্লি কিছু করেনি। জাস্ট ওরা আমাকে একটা মিল দিয়েছিল, তার সাথে চা, কফি। আমি ওদের কাছে এক্সট্রা একটা জল চাওয়ার পর জলটাও কিন্তু আমি পাইনি। তো জানি না কেন এটা হয়েছে। যাই হোক, এটাই বলার ছিল যে যারা প্রথমবার আসতে চাইছো, মানে যারা প্রথমবার আসবে তাদের টেনশন করার মতো কোনো ব্যাপারই নেই। অনেকেই বলেছিলে যে পুরো মানে আমাকে যেন আমি ডিটেলস সমস্ত কিছু বলি। অ্যাকচুয়ালি ডিটেলসে বলার মতো বা বোঝানোর মতো কোনো ব্যাপার সেরমভাবেই নেই। এই কারণ নামার পরে এয়ারলাইনের লোকজন দাঁড়িয়ে থাকে, ওরা তোমাকে বলবে যে তুমি কোন মানে কোথায় যাবে বা কোন ফ্লাইট, ওরাই তোমাকে সমস্ত কিছু বলে দেবে যে কোন দিক যেতে হবে বা কী করতে হবে কি না করতে হবে। আর তাছাড়া প্রচুর পুলিশ থাকে ভিতরে বা সিকিউরিটি থাকে, যাদেরকে জিজ্ঞেস করলেই ওরা ইজিলি তোমাকে হেল্প করে দেবে। তাই অযথা যারা আসবে আমার মতো প্রথমবার, তারা টেনশন করবে না। আর হ্যাঁ, একটা কথা, আমাকে অনেকে বলেছিল ইমিগ্রেশনে অনেক কোশ্চেন করে। আমাকে কিন্তু কোনো কোশ্চেনই করেনি। আমি জাস্ট জিজ্ঞাসা করেছিল আমি আমার হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট ভিসায় যাচ্ছি কি না, আর তার সাথে এটা জিজ্ঞেস করেছিল মানে যেহেতু আমি স্পাউস ভিসায় যাচ্ছি। আর তার সাথে আমি জিজ্ঞেস করেছিল যে আমি ফার্স্ট টাইম ফ্লাই করছি কিনা, তো আমি বললাম যে হ্যাঁ। তো এইটুকুই, এর থেকে বেশি আমার কোনো কোশ্চেনই করেনি। আর তোমরা যখন ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকিং করে বেরোনোর পর ওখান থেকে কিন্তু তোমরা জিজ্ঞেস করলে তোমাদেরকে বলে দেবে যে কোন দিকে যেতে হবে। আর হ্যাঁ, বোর্ডিং কত নাম্বার গেটে, মানে বোর্ডিং যে এখান থেকে হবে সেটা কত নাম্বার গেটে বা কিছু, সেটা কিন্তু তোমরা যেই ডিসপ্লেগুলো থাকে সেখানটাতে একটু চোখ রাখলেই দেখতে পারবে।
তো এই তো, এর থেকে বেশি আর কিছুই বলার নেই। আর আমিও বেশটা সময় হয়ে গেছে চলে এসেছি। আমার সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশন দিয়ে বড়জোর আমার 20 মিনিট মতো টাইম লেগেছিলো। তারপর এসে আমি বসেই আছি। আর বাইরে থেকে না কিনে আমি বলবো তোমরা ভিতর থেকে যদি কোক টোকগুলো কেনো, আশা করি তাহলে আটকাবে না। আর আমাকে যেহেতু আটকায়নি, আমি এটুকু বলতে পারি, আটকাবে না আশা করি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমার বোর্ডিং টাইম কিন্তু ছিল 10:30 থেকে, তো বোর্ডিং এখানে শুরু হয়ে গিয়েছে, সবাই লাইনে দাঁড়িয়েছে। আমার টার্ন আসলে আমিও কিন্তু চলে যাব। আর এই তো বলতে বলতে ফ্লাইটে উঠে গেলাম। আর ওঠার পর এই যে আবারও একটা ম্যাগাজিন টাইপ ছিল যেটা পড়ে নিলাম। আর এখানে ব্ল্যাঙ্কেট পিলো সমস্ত কিছু এয়ারলাইন্স থেকে কিন্তু দিয়ে দেয়। তবে দুঃখের বিষয় একটাই, আমার পাশে একটা লোক বসেছিল, তাকে আমি ভদ্রলোক কোনো মতেই বলতে পারবো না, কারণ তার কথাবার্তা আচার আচরণ যথেষ্ট বিরক্তিকর। ওই কারণেই আমি তাকে ভদ্রলোক বলতে পারলাম না। আর আমি যেই সিটটাতে বসেছিলাম সেই সিটটাকে ব্যাকপুশ করা যাচ্ছিল না, তার মনিটরে কাজ হচ্ছিল না, এমনকি তার চার্জিং পয়েন্টেও কোনো কাজ হচ্ছিল না। তো সেটা নিয়ে আমি সত্যি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলাম। আর তার পাশে তো একটা অভদ্র অভব্য লোক একজন ছিল, যার জন্য আমার পুরো ফ্লাইটে জার্নিটাই জঘন্য হয়ে গিয়েছিল। তাকে আমি ব্লগে বা ক্যামেরাবন্দি কোনোভাবেই করতে পারলাম না, কারণ তার মতো আমি অভব্য আচরণ করতে পারবো না, সে কারণেই। তো তার কথা নাই বা বললাম। এখন আমি ফ্লাইটে উঠে ওয়েট করছি কখন টেক অফ করবে, সে কারণেই। আর ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যে কিন্তু ড্রিঙ্কসগুলো সার্ভ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি রাতে ডিনারটা নিইনি, তার কারণ একটাই, ডিনারটা প্রচুর লেট নাইট সার্ভ করেছিল। যখন ডিনার সার্ভ করে তখন ইন্ডিয়াতে অলরেডি 1:30 বাজে। অত লেট নাইট ডিনার আমি করি না বা করতে পছন্দ করি না, যে কারণে আমি জাস্ট একটু কোক নিয়েছিলাম। হ্যাঁ, আমার পাশে যেই অভব্য আচরণ করা বা অভদ্র যেই লোকটি বসেছিলেন, তিনি আমাকে অফার করছিলেন যে একটা বিয়ার নিয়ে সে আমার সাথে শেয়ার করে খাবেন। তো আশা করি তাতেই আপনারা বুঝতে পারছেন সে কতটা অভদ্র বা কুরুচিকর একজন ব্যক্তি, যাকে আমি চিনি না, যার সাথে আমার আগে কোনো পরিচয় নেই, সে আমাকে ড্রিঙ্কস অফার করছে, তাহলে বুঝুন। যাই হোক, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আপনারাও পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের যে কেবিন ক্রু থাকবে বা যে অ্যাটেন্ডেন্ট থাকবে তাকে বলে চেঞ্জ, ফ্লাইটের মানে আপনার যে সিটটা থাকবে সেই সিটটা এক্সচেঞ্জ করে নেবেন। আমি করতে পারিনি, তার কারণ আমি যে ফ্লাইটে এসেছি সেটা পুরো প্যাকড আপ ছিল, পুরো ফ্লাইট ভরা। কারণ এখন এমন একটা টাইম যেই টাইমে প্রচুর ট্যুরিস্ট জাপানে ঘুরতে আসছে চেরি ব্লুজমের, মানে শুধুমাত্র চেরি ব্লুজম দেখার জন্য। তো সেই লোকটিও কিন্তু এসছিল ট্যুরিস্ট ভিসাতেই। যাই হোক, আর তার কথা নাই বা বললাম। কিন্তু তোমাদের যদি এরকম কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, তোমরা কিন্তু অবশ্যই সিটটা চেঞ্জ করে নিও।
ড্রিঙ্কসের সাথে কিন্তু এরকম একটা স্ন্যাক্স আইটেম সার্ভ করবে। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল নাটস টাইপের কিছু সার্ভ করবে, আমাকে কিন্তু পপকর্ন দিয়েছিল। যদিও আমি পপকর্নটা খাইনি, শুধু কোকটাই আমি খেয়েছিলাম আর তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন যখন আমি ঘুম থেকে উঠে ব্লগটা আবার শুরু করেছি, তখন আমি দেখছি আমি অলরেডি প্রায় জাপানে পৌঁছে গেছি। আর ভোর হবে হবে তখন এমন একটা টাইম যে চাঁদটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর ওদিকে সূর্যের লাল আলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। আমি দিল্লি থেকে ফ্লাইটে ওঠার আগে আমাকে রাজু আমাদের একটা দেওর, মানে আমার একটা দেওর, ও আমাকে বলেছিল বৌদি ঘুমিয়ে যাবে চুপচাপ করে, ঘুম থেকে উঠে দেখবে জাপানের সূর্যোদয়, আর যেটা দেখবে সেটা হলো ফুজি। তো যাই হোক, মাউন্ট ফুজি দেখার মতো সৌভাগ্য আমার হয়নি, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। যেটা দেখার সৌভাগ্য হলো সেটা জাপানের সূর্যোদয়, প্রথম সূর্যোদয়ের দেশে সূর্যোদয় দেখার সৌভাগ্যটা হয়েছিল। এই টাইমটা সত্যি খুব ভালো লাগছিল। বাট একটা জিনিস মনে হচ্ছিল আমি কতক্ষণে নামবো, কারণ আমার একটু আনইজি ফিল হচ্ছিল, যেহেতু সারা রাত জাগা, তার মধ্যে বললামই তো আমার আশেপাশে কী কী প্রবলেম ছিল বা আমার সিটে কী প্রবলেম ছিল, যে কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল। তো আমি ভাবছিলাম আমি কতক্ষণে নামবো, আর সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমার বরকে দেখার জন্য, যে আমি কতক্ষণে নেমে আমার বরকে দেখবো। অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। আমার সাথে সাথে আপনাদেরকেও আমি দেখিয়ে দিলাম উড়োজাহাজ থেকে সূর্যোদয়ের একটা মনোমুগ্ধকর দৃশ্য, যখন আস্তে আস্তে চারিদিকটা লাল আভায় ভরে উঠছিল। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল শুধু ওদিকেই তাকিয়ে থাকি। ছিলামও তাই, বাইরে থেকে সমানে সূর্যোদয়টাকেই উপভোগ করছিলাম। চারিদিকে সমস্ত কিছু ভুলে, সমস্ত ক্লান্তি দূরে রেখে সূর্যোদয়টাকেই উপভোগ করলাম। আর এই সূর্যোদয়কে উপভোগ করতে করতেই কেবিন ক্রু অলরেডি কিন্তু বলে দিল যে আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট জাপানে ল্যান্ড করবে, মানে নারিটাতে ল্যান্ড করবে। তবে হ্যাঁ, আমি যখন মধ্য গগনে, তখন কিন্তু অলরেডি জাপানে বরফ পড়ছে, আর সেটা উপর থেকে দেখেই বোঝা যাচ্ছিল, কারণ
আমরা যতদূর মানে আমরা প্যাসেঞ্জাররা যতদূর যা দেখতে পাচ্ছিলাম তাতে করে এমনই অবস্থা ছিল যে পুরো বরফের চাইয়ের মতো মানে মেঘগুলো ভাসছিল। তো আমি তখনই গেস করছিলাম হয়তো বরফ পড়ছে, আর হ্যাঁ সত্যিই তখন বরফ পড়ছিল। আমি যখন এসেছি তখন বরফ পড়া বন্ধ হয়ে গেলেও এই যে দেখো, দেখে আশা করি তোমরাও বুঝতে পারবে, কিন্তু আমি আসার আগ পর্যন্ত বরফ পড়েছে। আর আমি এসেও সৌভাগ্যক্রমে কিছু কিছু জায়গায় বরফ দেখতে পেয়েছিলাম। নারিটাতে ল্যান্ড করার আধা ঘন্টা আগেই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করে দেওয়া হয়েছিল। আর আমার পাশে যেই অভদ্র লোকটি বসেছিলেন তিনি কিন্তু এই অ্যাটেন্ডেন্টটির সাথেও যথেষ্ট রকমের ফ্ল্যাট করার চেষ্টা করছিলেন। যাই হোক, দিল যেটা সেটা আমি নিলাম ব্ল্যাক কফি। এখানটাতে একটা ক্রোসন ছিল, আর ছিল ফ্রুট ইয়োগার্ট, তার সাথে ছিল একটা মাফিন্স, বাটার, জ্যাম, আর ছিল অবশ্যই যেটা কম্পালসারি সেটা জলের বোতল। এগুলো খাওয়া শেষ করার পরেই কিন্তু দিয়ে গেল একটা ফর্ম, যেটা কিন্তু এটা কাস্টমার ডিক্লারেশনের ফর্ম, যেটা তোমাকে ফ্লাইটে বসেই ফিল আপ করে ইমিগ্রেশনে জমা দিয়ে দিতে হবে। তো এই টাইমটাতে প্রচণ্ড মন খারাপ করছিল। আমি সারাটা সময় না কাঁদলেও এ টাইমে নিজেকে ধরে রাখতে পারিনি। এই সময়টা মায়ের কথা, বাবার কথা, বোনের কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল আমি কয়েক ঘন্টার দূরত্বেই, মানে কয়েক ঘন্টার ব্যবধানেই কয়েক হাজার মিটার দূরে চলে এসেছি, কয়েক হাজার কিলোমিটার, যেখান থেকে চাইলেও আমি ছুটে আমার বোনকে দেখতে যেতে পারবো না বা আমার কাছে যেতে পারবো না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি কান্না করে দিয়েছিলাম এই টাইমটাতে। তবে জাপান নেমে আমার সাথে এখানের ওয়েদারের একটা সাদৃশ্য খুঁজে পেলাম। আমারও যেমন মনটা খারাপ, এখানের ওয়েদারেরও হয়তো মনটা খারাপ। আমার সাথে সাথে কান্না করার মতো ওয়েদারটাকেও পেয়ে গেলাম। মনে হচ্ছিল আমার বেদনায় ওরাও সমব্যথিত। ফাইনালি আই অ্যাম ইন জাপান। তো বহু বছরের প্রতীক্ষার ফল এখন বেরিয়ে হাজব্যান্ডকে খোঁজা যাক, সে ভদ্রলোক কোথায় আছে। আর এখন কিন্তু আমার ইমিগ্রেশন হয়ে গেছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ইমিগ্রেশন কাউন্টার। আর ওখানে ভাষা না জানলেও কোনো সমস্যা নেই, ওরা আপনাকে হেল্প করে দেবে। একদম চারিদিক ফাঁকা শুনশান। এখানে নামার পর একটা জিনিস খুব ভালো লাগলো, সব কিছু এত সিস্টেমেটিক যে মানে সবাই দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কোনো ঠেলাঠেলি কিছু নেই। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু এখন গেছে ট্রেনের টিকিট কাটতে, আমি এখানে লাগেজগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। ভদ্রলোককে বলেছিলাম বেরোনোর সময় একটা ভিডিও করো, ভদ্রলোক ভিডিও তো ঠিকই করেছেন কিন্তু সেটা 1 সেকেন্ডে। অ্যাট লাস্ট পৌঁছে গেছি, ওর সাথে দেখাও হয়ে গেছে, ইমিগ্রেশন টিকিং সমস্ত কিছুই একা একা কমপ্লিট করে ফেলেছি। এখন গেছে ট্রেনের টিকিটটা কাটতে আর বাড়িতেও সবাইকে জানিয়ে দিয়েছি যে পৌঁছে গেছি। এখন যে ফ্রেশটা হলে তবে যে ভালো লাগবে, একটু রিল্যাক্স লাগবে, ফ্রেশ লাগবে। আসলে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে স্নান করেছি, গতকাল এই টাইমে স্নান করেছিলাম, যদিও ইন্ডিয়াতে কটা বাজে খেয়াল। তো চলো বিকালবেলা দেখি কোথাও একটু বেরোনোর প্ল্যান রয়েছে, টুকটাক কয়েকটা জিনিস কিনতে যেতে হবে, তো তখন আবার কথা হবে। আর রুম ট্যুরটা, আমাদের ফ্ল্যাটের ট্যুরটা, যে মানে ফ্ল্যাটের পুরো ভিডিওটা শেয়ার করবো। ফ্ল্যাটটা একটু গুছিয়ে নিই, সবে যেহেতু আজকে আসলাম আর আমার হাজব্যান্ড অফিসের কারণে এই কদিন কিছুই গোছাতে পারিনি। আজকে থেকে আর কেনাকাটা মোটামুটি শুরু করব, দেন তারপরে সব সাজানো গোছানো হলে আমি ফ্ল্যাটের সমস্ত কিছু মানে ফ্ল্যাটটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দেবো। তো চলো আপাতত টাটা। তখন ভাবলাম ব্লগটা শেষ করে দেবো, তারপর ভাবলাম না, ট্রেনে উঠবো, জাপানে ফার্স্ট টাইম ট্রেনে করে, মানে ট্রেনে উঠছি, ট্রেনে ওঠার অভিজ্ঞতা কেমন, কারণ জাপানের ট্রেন সম্বন্ধে অনেকেরই অনেক রকম অভিজ্ঞতা থাকে, একবার চলো দেখা। এই যে ব্লু কালারের গেটটা, ওটা খোলার পরে কিন্তু আপনি ট্রেনে উঠতে পারবেন, তার আগে কিন্তু নয়।
তার আগে অবধি ব্লু কালারের গেটের আগে একটা হলুদ রঙের মার্জিন করা আছে, তার সামনেই আপনাকে দাঁড়াতে হবে। ট্রেনের গেট ওঠার জন্য গেটটা খুললে তবেই আপনি ট্রেনে উঠতে পারবেন। আর এখন একটু বাথরুমে মেরে নিচ্ছিলাম। আর ভাবছেন তো যে নামলাম তো জ্যাকেট ট্যাকেট ছাড়া, এগুলো কোথা থেকে এলো? আমার হাজব্যান্ড সব আগে থেকে আমার জন্য কিনে রেখে দিয়েছিল, আর ওই কিন্তু সব নিয়ে এসছে। একটু পর দেখবেন ভদ্রলোকের মুখের হাসিটা। এদিক ওদিক এতক্ষণ ধরে তাকিয়ে আছে, আমি বললাম একটু এদিকে তাকা, তো ও ভাবলো ছবি তুলবো আমার, তারপর বলছে তুই ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ, তারপর হাসিটা দেখুন। আর এখানে না চারিদিকের পরিবেশগুলো এত ভালো। হতে পারে বড় বড় অট্টালিকা রয়েছে, তার মধ্যেও কিন্তু গাছের কোনো অভাব নেই, যেটা কলকাতাতে বোঝা যায় যে বড় বড় বাড়ির জন্য সারি সারি গাছ কেটে ফেলা হয়। আর এখানে যতই যা হোক গাছ কিন্তু আছেই, আপনারা আর কিছুটা গেলে দেখতেই পারবেন। এতদিন পর বরটাকে পেয়ে কত যে গল্প জমেছিল, সব কিছুই ওকে বলছিলাম। অনেক কথাবার্তা বলতে বলতে রওনা দিলাম ঘরের দিকে, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর এখনও দুটো ট্রেন চেঞ্জ করতে হবে নাইরা থেকে কাগজে যাওয়ার জন্য। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। খেয়ে দিয়ে বিকালবেলা গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটু বাজার করতে, মানে কিছু কিছু দরকারি জিনিস কিনতে। আর আমাদের না পর্দাটা আজকে কেনা হয়নি, আমার শরীর আর সাথ দিচ্ছিল না যে যাবো। আর পর্দাটা কিনতে আকাবানিতে যেতে হতো, যেটা আমাদের দুটো স্টেশন আগে। তো আমি বললাম আজকে আর যাবো না, কারণ আজকে সবে এসছি, আসার পর এত মানে তোড়জোড় করে সমস্ত কিছু কেনাকাটা। আমি বললাম না আজকে যাবো না, আজকে এখানে যা যা কেনা সেগুলো কিনি। তো সেগুলোই কিনলাম। আর কেনাকাটা করতে যাওয়া মানে বুঝতেই তো পারছো, নতুন সংসার, দুজনের সংসার, সেখানে দুজনকেই হিসাব করে চলে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। যেহেতু অনেক দিন পর এসছি, তো বর নিয়ে যে এটা সেটা কিনে দিল। তো কী কী কিনে দিল দেখাই, মানে খাওয়ার জিনিস কোনো কিন্তু, মানে খাওয়ার জিনিস, হ্যাঁ আরেকটা দিয়েছে আমাকে ঘরে পড়া স্লিপার, ওর জন্যও কিনেছে আমার জন্য কিনেছে, কারণ আমাদের ঘরে এখনও কার্পেট পাতানো হয়নি। আমি তোমাদের দেখাই, ঘরের ফ্লোরটা তো উডেন, ওইগুলো না একটু অ্যাভয়েড করো। ঘরের ফ্লোরটা যেহেতু উডেন ফ্লোর, ওই কারণে, আর আমাদের যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোরে, যে কারণে কিন্তু মাটির যেই ঠান্ডাটা ওটা একদম ডাইরেক্ট ওঠে, খালি পায়ে মানে হাঁটা যায় না। আজকে কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সকালবেলায় বরফ পড়েছিল। তো আমার হাজব্যান্ড আমাকে এই ড্রাই, আমি মানে ওখানে থাকতে ওকে বলেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, মানে নর্মাল যে ফ্রুটসগুলো ওগুলোকে ড্রাই করে যে বিক্রি হয়, এগুলো মানে আমাকে একবার খাওয়াবে, তো ওগুলোই কিনে দিয়েছে। এই দুটো তো কিনে দিয়েছে। আর এই টক ফলগুলো না আমার প্রচণ্ড পছন্দ, ও আগে যখনই বাড়ি যেত নিয়ে যেত। তো এই টক ফল কিনে দিয়েছে, তার সাথে স্লিপার কিনে দিয়েছে। আর তারই সাথে অনেক কিছু কেনাকাটা করেছি দুজনে মিলে, প্রায় 5,000 ইয়েন, কিছু 6,000 ইয়েন মতো কেনাকাটা করেছি, তারও বেশি হবে, আমার না এক্স্যাক্ট মনে নেই। তো আমার হাজব্যান্ড কিছুই দেখাতে দিতে চাইছিল না, বলছে এগুলো কী দেখাবে। আচ্ছা আমার তো প্রথম দিন এসে টুকটাক যে বাজারগুলো করলাম, তুমি কিনে দিলে সেগুলো দেখাবো না? আর হ্যাঁ, যেটা বল, আরও দুটো জিনিস কিনে দিয়েছে, যেই দুটো মধ্যে একটা জিনিস আমার খুবই পছন্দের। তো সেটা হলো স্ট্রবেরি কিনে দিয়েছে। আর এখানে কমলা লেবুতে বীজ হয় না, তো সেই জন্য সেই কমলা লেবুগুলো কিনে দিয়েছে। তো সেগুলো এখন আর খাইনি, আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়ে বসেছি। কিন্তু আনারসটা খেয়ে আমার ভালো লাগেনি, বেশি মিষ্টি লাগলো খেতে। আমাদের খাটটার এখানটাতে বেশ ভালো হয়েছে, পিছনে না আপাতত এখনও, যেহেতু ওয়ার্ড্রবের ভিতর বা মানে ভিতরে পরিষ্কার করা হয়নি সেলফকে না, মানে আমাদের ওয়ার্ড্রবগুলো তোমাদেরকে আমি ধীরে সুস্থ সবই তো দেখাবো তখন, মানে দেখাবো যে আমাদের ওয়ার্ড্রবের ভিতরে এখনও অনেক কিছু কাজ বাকি, যে কাজগুলো হলে জিনিসপত্র রাখা যাবে। ওই কারণে এখন ওই জ্যাকেট ট্যাকেট, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট ট্যাকেটগুলো ওখানেই রাখা হচ্ছে।
তো এই তো। আর টক ফলটা এখন খাবো, খেয়ে দেখি, কারণ আনারসটা আমার অতটা ভালো লাগেনি। ও আমরা আরও যেগুলো কিনেছি সেগুলো হ্যাঙ্গার কিনেছি, টুকটাক জামা কাপড়গুলো যাতে কেচে ধোয়া যায়। ডাস্টবিন কিনেছি, লন্ড্রি ব্যাগ কিনেছি, টিস্যু কিনেছি, কিচেন টিস্যু, বাথরুমের জন্য টিস্যু, প্লাস হচ্ছে কি আমাদের ঘরে ইউজ করার জন্য টিস্যু। আরও অনেক কিছু টুকটাক পাপোশ কেনা হয়েছে, আরও অনেক কিছুই কেনা হয়েছে যেগুলো আমার এখন মনে নেই। আমি বিকালবেলা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার হাজব্যান্ড এখন গেল স্নান করতে, আর এখন অলরেডি বাজে কিন্তু 5:25। ও রাতে স্নান করতো, আমি বললাম না এখনই স্নানটা করে নাও, যেহেতু সারাদিন দৌড়াদৌড়ির উপরেই গেল, এখন শুয়ে পড়লে একদম শরীরটা ছেড়ে দেবে, যে কারণে বললাম এখন স্নানটা করে নিতে। তো চলো বিকালবেলা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী কিনলাম। তোমাদের সাথে কথা বলার পর ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে চলে এসেছি। আমাদেরই উপরে 3rd ফ্লোরে থাকে রীতা আর গৌরব, ওদের ওখানে ডিনার করতে। রীতা ডিনারের ব্যবস্থাটা করেছিল, জানতো না যে আমাদের ঘরে কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়নি, যে কারণে ও সামান্য কিছু আয়োজন করেছিল। মানে ওর কাছে সামান্য হলেও সেটা কিন্তু আমাদের কাছে এনাফ, আর ও খুব সুন্দর রান্না করেছিল। ওকে আমি বললাম যে চলো একটু হেঁটে আসি, খেয়ে আর ভালো লাগছিল না। দুপুরবেলা যদিও আর এখন আমাকে কোক কিনে দিল, আর তার সাথে জলের বোতল দেওয়া হলো, ব্রেড দেওয়া হলো। চারিদিকটা রাখো, অনেক রাত এখন কিন্তু অলরেডি 12:30 বাজে, কিন্তু এখানে মহিলারা মানে ভদ্রমহিলারা কত সুন্দর একা একা রাস্তা থেকে যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এটা যদি আমাদের ওখানে হতো তাহলে আমরা নিজেদের ভয় পেতাম, মানে সাহসী পেতাম না। আর এই তো একটা সুন্দরভাবে রেস্টুরেন্ট আমার ঘরে একদম পাশে, আর পাশেই যে ফ্ল্যাটে দেখা যাচ্ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওর নিচেই কিন্তু আমাদের ফ্ল্যাট। আর 3rd ফ্লোরে রীতা গৌরবরা থাকে। আর এই সাইডে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা ধরে কিন্তু সারাটা দিন রাত বড় বড় গাড়ি, যে কারণে আমার কখনো মনেই হয় না যে আমি আমার বাড়িতে নেই। যাই হোক, এটাও অবশ্যই আমার বাড়ি, আমাদের দুজনের সংসার। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে, যদি ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা প্লিজ শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।